জাতির পিতার স্বপ্ন পূরণে একমাত্র লক্ষ্য জন্মদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধা অতিক্রম করে এগিয়ে চলার অঙ্গীকার। শেখ হাসিনা আছেন বলে অদম্য গতিতে এগুচ্ছে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা। অস্ত্র মামলায় রিজেন্ট শাহেদের যাবজ্জীবন, ভদ্রবেশী প্রতারকদের অনুকম্পা পাবার সুযোগ নেই, মন্তব্য আদালতের। এমসি কলেজের গৃহবধূ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে, গ্রেপ্তার আরও ৩। টিকিটের জন্য আজও এয়ারলাইন্স অফিসের সামনে সৌদি প্রবাসীদের ভিড়, সড়কে অবস্থান, বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21-এর সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শোক শ্রদ্ধায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের চিরবিদায়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়ান। ৭৪ বছরে পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার জন্মদিন নিয়ে সংবাদে থাকছে একাধিক প্রতিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করাই একমাত্র লক্ষ্য উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ কাজ কঠিন হলেও তার স্বপ্ন অপূর্ণ রাখা হবে না। হারিয়ে ফেলা আপন মানুষদের জনতার মাঝেই খুঁজে পেয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক, জন্মদিনেও দায়িত্বকে প্রাধান্য দিলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। সভার শুরুতে সূচনা বক্তব্যে দেশ ও জনগণের জন্য পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। স্বপ্ন পূরণে নিজেকে বঙ্গবন্ধুর মতোই মানুষের কল্যাণে নিয়োজিত রাখার আশ্বাস দেন। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ করতে পারি, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষ্যু হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে, তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। যতদিন বাঁচবেন ততদিন মানুষের ভালোবাসা ও সম্মান নিয়ে তাদের সেবা করতে চান প্রধানমন্ত্রী। এইটুকু চাই যে যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি, আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি। করোনা মহামারী সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা দেশের মানুষের আছে বলেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। হয়তো এই করোনা ভাইরাসটা না আসলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরেও যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় মন্ত্রিসভা বৈঠকে। ক্যাবিনেটের পক্ষে, মন্ত্রিসভার পক্ষ থেকে শোক প্রস্তাব আমরা গ্রহণ করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এক বুক শোক চেপে বাংলার মানুষকে আপন করেছেন শেখ হাসিনা। ভোট ভাতের লড়াইয়ে বন্দি গণতন্ত্রকে মুক্তি করেছেন। বারবার হত্যার চেষ্টা হয়েছে, ভয় পাননি। শেখ হাসিনার হাত ধরেই উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। রাষ্ট্রনেতা থেকে তিনি এখন বিশ্বনেতা। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। গোপালগঞ্জের মধুমতি পাড়ের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনার। সবার আদরের হাসু বাবাকে খুব বেশি কাছে পাননি। বাবা দেশের জন্যে বেশিরভাগ সময় থাকতেন জেলে। আজিমপুর গার্লস স্কুল শেষ করে ইডেন কলেজ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়ে শেখ হাসিনাও থাকতেন মিছিলের সামনে।
কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। শেখ হাসিনা যে পরিবারের মেয়ে, তাকে তো অবশ্যই না চাইলেও রাজনীতি তার রক্তের ভিতরে, এবং যেখানে দেখছে যে বাবাকে এই বাংলার মানুষের জন্য, এই বাংলার মানুষের দাবি দেওয়ার জন্য, তাদের ন্যায্য পাওনা, তাদের অধিকার আদায় করবার জন্য তিনি থেকে থেকে খালি জেলেই যাচ্ছেন, থেকে থেকে তিনি নেই হয়ে যাচ্ছেন, সেই পরিবেশে না চাইলেও একজনের মধ্যে কিন্তু ওই ভাবধারা জন্ম নেয়। দেশ স্বাধীন হলো, ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন জাতির পিতা। হঠাৎ ৭৫-এর কাল রাতে ঘাতকের বুলেটে রক্তাক্ত ৩২ নম্বর। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় প্রাণে বাঁচেন তারা দুজন। নির্বাসিত জীবন, বাবা মা ভাইদের বিচার চাইতে পারেননি। ১৯৮১ সালে পা রাখলেন দেশের মাটিতে, দাঁড়িয়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। ভোট ভাতের অধিকার আদায়ের সংগ্রামে বারবার কারাবরণ করেছেন। জঙ্গিদের বোমা, গ্রেনেড, বুলেট পিছু ছাড়েনি। বন্দি গণতন্ত্রকে মুক্ত করে শেখ হাসিনার রাজনৈতিক দর্শনে বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত বাংলাদেশ। টানা ৩ মেয়াদে শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন যাত্রা। বিশ্বের কাছে সব সূচকেই বাংলাদেশই এখন মডেল। সে কিন্তু সারা বাংলাদেশের মানুষের মাতৃসুলভ আচরণ সেটা করে, এবং তার কর্মীদের সঙ্গেও কিন্তু তিনি মাতৃসুলভ আচরণ করেন, এবং তার কর্মীদেরকে তিনি মা হিসেবেই কিন্তু তাদেরকে তিনি দেখেন। আমরা অত্যন্ত গর্ব ভরে দেখছি যে আমাদের বঙ্গবন্ধুর যে কাজগুলো তিনি সমাপ্ত করে যেতে পারেননি, সেই কাজগুলো কিন্তু আজকে শেখ হাসিনা, তার কন্যা, তার বড় কন্যা, তিনিই কিন্তু করে যাচ্ছেন। পিতার নেতৃত্বের সম্মোহনী শক্তি কন্যা শেখ হাসিনার মাঝে। তাই তো বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা হাল ধরেছিলেন বলেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, এমন মন্তব্য করেছেন সরকারের মন্ত্রী ও দলের নেতাকর্মীরা। তার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তারা। প্রধানমন্ত্রীর শতবর্ষ আয়ুর প্রত্যাশা করেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। রাজধানী জুড়েই ছিল নানান আয়োজন। জাতীয় জাদুঘরে হাসমনির পাঠশালা আয়োজন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও চিত্রকর্মের প্রদর্শনী। স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। দলের সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন হয়, মানুষ উন্নয়নের সুবিধা ভোগ করে। আর সে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার অনন্য নেতৃত্ব, সাহসী পদক্ষেপে। যে দেশ এনে দিয়েছিলেন তার পিতা, সে দেশ সাজিয়ে তুলেছেন তিনি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাঙালির উল্লেখযোগ্য অর্জনগুলো এসেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তার কন্যা শেখ হাসিনা। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। মহান রাব্বুল আলামিন যেন তাকে শতবর্ষ জীবিত রাখেন, যেন তিনি বাংলাদেশকে, আমাদের হৃদয়ে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে পরিণত করে যেতে পারেন। পিতার স্বপ্নগুলো, অসমাপ্ত কাজগুলো শুধু যে সমাপ্ত করছেন তাই না, পিতার সেই স্বপ্নের ধারাবাহিকতায় নতুন আরো বড় বড় স্বপ্ন তিনি দেখাচ্ছেন। এদিকে সচিবালয়ে একটি অনুষ্ঠানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্যোগের দেশে রূপান্তরিত হয়েছে। দেশ আজকে বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে আসীন। আর রবীন্দ্র সরোবরে প্রজন্মের প্রার্থনা শতায়ু হোক শেখ হাসিনা শিরোনামে আলোকচিত্রের প্রদর্শনীর আয়োজন করে গৌরব ৭১ নামে একটি সংগঠন। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে সংবাদের পরবর্তী অংশে থাকছে আরও খবর।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে দুদেশের সরকার প্রধানের আলোচনা ভার্চুয়ালি হবে বলেও জানান তিনি। আলোচনায় করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট ও দক্ষিণাঞ্চলীয় আর্থ-সামাজিক সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। অবৈধ অস্ত্র রাখার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে.এম. ইমরুল কায়েস সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে শাহেদের বিরুদ্ধে ৭টি মামলার মধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানার অস্ত্র আইনের এই মামলারই প্রথম রায় হল। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। রিজেন্ট হাসপাতালে কোভিড-19 পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় শাহেদকে। পরে তাকে ঢাকায় এনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ জুলাই শাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। ৩০ জুলাই আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১৯ আগস্ট অভিযোগপত্র আমলে নেন আদালত। ২৭ আগস্ট শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচার শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানির পর ২৮ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একটি ধারায়, আরেকটা ধারায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আজকে এই মামলায় মোট ১৪ জন সাক্ষী ছিল, তার মধ্যে ১১ জন সাক্ষী নেওয়া হয়েছে এবং এই সাক্ষীরা পরস্পর প্রত্যেককে সমর্থন করেছে। এবং এই মামলায় একজন ম্যাজিস্ট্রেট যারা ২ জন 164 করেছিল সাক্ষী, তারাও সাক্ষ্য দিয়েছে। এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট। শুধু অস্ত্র মামলা নয়, সব মিলিয়ে ৬০ মামলার আসামি শাহেদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগই প্রতারণার মামলা। দীপু সারওয়ার, ২১শে টেলিভিশন, ঢাকা। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি সাইফুর, রবিউল ও অর্জুনকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া মাহবুবুর রহমান, রাজন ও আইনুলকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে, বিজ্ঞ অ্যাডভোকেটদের পিপি শব্দের হিয়ারিং শুনে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি। ধর্ষণ মামলার পাশাপাশি অস্ত্র মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করের মৌখিক বক্তব্য শুনেন। তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে ওকালতনামা দেন নাই বা মামলা পরিচালনায় অংশগ্রহণ করেন নাই। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে গ্রেপ্তার রাজন, আইনুল ও শাহ মাহবুবুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমসি কলেজের যে ঘটনা ঘটছে, একটা বর্বরচিত ঘটনা ঘটেছে, যেই করে থাকুক তাকে শাস্তি ভোগ করতেই হবে। দোষীদের বিচার দ্রুত শেষ করা হবে বলেও জানান মন্ত্রী। সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আমরা সেটাই করব। রত্না জামান, ২১শে টেলিভিশন। টিকেটের দাবিতে আজও কয়েক দফা সড়ক অবরোধ করেছে সৌদি প্রবাসীরা। সকাল থেকে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হতে থাকে টিকিট প্রত্যাশীরা। তবে টোকেন ছাড়া কেউ টিকিট পাননি। এদিকে ভিসা জটিলতাও কাটেনি এখনো। সৌদি দূতাবাস এবং এজেন্সিতে দৌড়ঝাঁপ করেও ভিসার মেয়াদ বাড়াতে পারছে না প্রবাসীরা। জসিম জুয়েলের রিপোর্ট।
সপ্তাহখানেক ধরেই টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে জড়ো হচ্ছেন সৌদি প্রবাসীরা। নানা সীমাবদ্ধতায় টিকিট পাচ্ছেন স্বল্প সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে কয়েক দফা সড়কে অবস্থান নেয় প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্সের সামনে টোকেনধারীদের দীর্ঘ লাইন। সোমবার সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট দেওয়া হয় 1800 থেকে 2300 নম্বর পর্যন্ত টোকেনধারীদের। অনেকেই টিকিট জোগাড় করতে পারছেন না ভিসার মেয়াদ বাড়াতে। এজেন্সিগুলো নানা কাগজপত্র দাবি করছে। বাংলাদেশে বসে এসব দেয়া সম্ভব নয় বলে জানান প্রবাসীরা। যে কাগজপত্র আনতে বলছে এতে 10% মানে 10 জন লোকও সৌদিতে ফিরতে পারবে না। আমার এই মাসের 9 তারিখ আমার ভিসাও শেষ, ছুটিও শেষ। এখন কোনো আপডেট হইতেছে না, আমি কোনো যাইতেও পারতেছি না। কিন্তু সৌদি আরবের আপ ডাউন টিকিট আছে আমার কাছে। 30 তারিখের মধ্যে আমাদের লাস্ট ডেট দিছে, এখন টোকেন বলতেছে 4 তারিখে নিতে। তখন 4 তারিখে আমরা টোকেন নিয়ে কি করব? ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি দূতাবাসও সহযোগিতা করছে না, অভিযোগ ক্ষুব্ধ প্রবাসীদের। আমাদের ফুলের ভিতরে ঢুকতে দিচ্ছে না, বলছে এখানে ছাড় টাঙানো আছে এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য। ট্রাভেল এজেন্সির কথা কোনো মিল পাইতেছি না। ওরা বলে এখানে আসো, ওইখানে গেলে এখানে আসতে বলে, এখানে গেলে ওইখানে যাইতে বলতেছে। এখন দেওয়ালের মধ্যে ফিট থেকে গেছে, আমরা বাঁচার কোনো উপায় নেই। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার দাবি প্রবাসীদের। আমাদেরকে আগে যেভাবে অটোমেটিক 3 মাস করে দিছিল, এরপরে 2 মাস দিছিল, এভাবে যেন তারা আকামার মেয়াদ বাড়িয়ে দেয়। যদি অটোমেটিকলি বাড়ায় দেয় তো আমাদের জন্য সুবিধা হয়। সৌদি দূতাবাসের তারা বলতেছে যে আমরা এই দায়িত্ব ছেড়ে দিছি, 18টা ট্রাভেলস আছে, আপনারা ট্রাভেলসে যোগাযোগ করেন। করোনায় আটকে পড়া প্রবাসীরা বলছেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বজন, সহকর্মী ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকল আনুষ্ঠানিকতা এবং জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল কার্যক্রম। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সোমবার সকালে দীর্ঘদিনের কর্মস্থলে কফিনবন্দি হয়ে আসে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইনজীবীরা সহ তার দীর্ঘ কর্মময় জীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে বিশিষ্টজনেরা বলেন, মাহবুবে আলম ছিলেন সততার প্রতীক, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। উনি অনেক কিছু শিক্ষণীয় দেখিয়েছেন এবং করে গেছেন বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, যারা ওনাকে দেখে নাই, যারা ওনার সম্বন্ধে জানে না, তার আদর্শগুলি যেন তারা ফলো করে। অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করেন নাই। কোনো কোর্টে বা কোথাও কোনো দুর্নীতি হলে উনি তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু হত্যা মামলা সহ অগণিত রাষ্ট্রীয় গুরু দায়িত্ব তিনি পালন করেছেন অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাহবুবে আলমের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তারা। যে সততা এবং নিষ্ঠার সাথে তিনি পেশাগত জীবনে কর্ম সম্পাদন করেছেন, এটি আমাদের সকলের জন্যই অনুকরণীয়। একজন সৎ এবং সততা নির্ভর যে একজন অ্যাটর্নি জেনারেল, যিনি তার দায়িত্ববোধের জায়গা থেকে কখনো করেননি, ব্যর্থতার পরিচয় দেননি। জানাজার পর মাহবুবে আলমের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, ল রিপোর্টার্স ফোরাম সহ বিভিন্ন সংগঠন। এর আগে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায় মরদেহ নেওয়া হলে সেখানে দেখতে আসেন আত্মীয়, সহকর্মী ও বিশিষ্টজনেরা। আনুষ্ঠানিকতা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নেতৃত্বের দৃঢ়তায় বিশ্বের নারী সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 মেয়াদে প্রায় 17 বছরে তিনি দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের পরশ পাথরের স্পর্শে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, আর অভীষ্ট যাত্রা উন্নত দেশের পথে। তিনি অর্থনীতি ও সামাজিক সব সূচকেই এগিয়ে নিয়েছেন দেশকে। বহু পুরস্কার ও স্বীকৃতি মিলেছে। শুধু দেশকেই নয়, বিশ্বকেও পথ দেখাচ্ছেন তিনি। জন্মদিনে দেশবাসী ও বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত শেখ হাসিনা।
আরও জানাচ্ছেন দেবাশিস রায়। নেতৃত্বগুণ তার রক্তেই, জাতির পিতার কন্যা তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ভিত কাঁপে সামরিক স্বৈরাচারের। গণতন্ত্রকে মুক্ত করে উন্নয়নের পথে যাত্রা। প্রায় 17 বছর ক্ষমতায়, এর মধ্যে টানা 3 মেয়াদ। পেছনে ফেলেছেন মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, চন্দ্রিকা কুমারতুঙ্গাদের। এই সময়ে বিস্ময়কর অগ্রগতি, কি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কি সামাজিক উন্নয়ন, যে কোনো সূচকেই বাংলাদেশ অগ্রগামী। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের পর এবার টেকসই উন্নয়ন লক্ষ্য। দারিদ্র্যের হার অর্ধেকে নেমে এসেছে, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে, শিক্ষার হার ও বয়স্ক শিক্ষার হার বেড়েছে। মাথাপিছু আয়েও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকেই ছাড়িয়ে যাওয়ার পথে। জাতির পিতার দেখানো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারো ষড়যন্ত্রের পর পদ্মার বুকে সেতু হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, 100টি অর্থনৈতিক অঞ্চল। উন্নয়নের এই ছবি বঙ্গবন্ধু কন্যাই তো এঁকেছেন। শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বিনির্মাণের কাজ বাঙালি জাতি চোখে দেখত না। জাতির জনকের সুযোগ্য কন্যা, 4বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। তাকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বেরও তিনি একজন মর্যাদাশালী নেতা। আজকে জাতিসংঘে তিনি জাতির পিতার মতো বাংলায় বক্তৃতা করেন। তিনি সব সময় বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভ জন্মদিনে আমরা তার জন্য আরো দোয়া করি, তিনি যেন সফল হন। শেখ হাসিনার নেতৃত্ব গুণে সমুদ্র সীমা জয় করে মিয়ানমারের কাছ থেকে 1,11,000 বর্গ কিলোমিটার এবং ভারতের কাছ থেকে 19,467 বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। বিপুল সমুদ্র সম্পদ এগিয়ে নেবে দেশের অর্থনীতিকে। ভারতের সাথে স্থল সীমানা চুক্তি করে সীমান্ত বিরোধের অবসান, ছিটমহল সমস্যাও মিটল। দেশহীন 51,000 মানুষকে পরিচয় দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই এরকম বহু অর্জন, স্বীকৃতি ও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, জাতিসংঘের সাউথ অ্যাওয়ার্ড, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, এমডিজি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ট্রি অফ পিস, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের মতো কয়েকশো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। মিয়ানমার সরকারের নিপীড়ন নির্যাতনের চাপে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিলেন, বুকে টেনে নিলেন তাদের। তাই তো বিশ্বের কাছে তিনি মাদার অফ হিউম্যানিটি। জন্মদিনে বিশ্ববাসীর শুভেচ্ছায় সিক্ত বিশ্বনেতা শেখ হাসিনা। দেবাশিস রায়, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মসজিদ ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মিনালা দিবার রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রী সুস্থ, শান্তিময় ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করা হয়। তেজগাঁও চার্চের বিশেষ প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মেরুল বাড্ডায় ধর্মরাজি বৌদ্ধবিহারে বুদ্ধিস্ট ফেডারেশনে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, হাসপাতালে কমপক্ষে 250 আসন এবং ডেন্টালে 50 আসন থাকতে হবে। হাসপাতালের বর্জ্য অপসারণে ওয়েজ ম্যানেজমেন্ট বাধ্যতামূলকভাবে মেডিকেল কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হবে।
এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৮ম পর্বে সম্প্রসারণ প্রস্তাব অনুমোদন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসূচিও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। রোববার কোভিড-19 দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৫,১৯৩। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে ২০৫তম দিনে দেশে ১০৬টি ল্যাবে ১১,৯২২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪০৭ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৩,৬০,৫৫৫। নতুন ১,৫৮২ জন সহ সুস্থ হয়েছে ২,৭২,০৭৩ জন। করোনায় পুরুষ মারা গেছে ৪,০১৮ জন এবং নারী ১,১৭৫ জন। নভেম্বরের শেষ নাগাদ রাশিয়ার ভ্যাকসিন বাজারজাত হতে পারে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নেওয়া হবে। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। রাশিয়ার ভ্যাকসিন রাশিয়া থেকে আমরা জানতে পেরেছি নভেম্বরের শেষে হয়তোবা হতে পারে। অন্য ভ্যাকসিনগুলো আমাদেরকে যতটুকু ধারণা দিয়েছে ডিসেম্বর জানুয়ারির আগে বাজারে আসতে পারবে না। WHO সাথে ভ্যাকসিন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারাও বলেছে যে ভ্যাকসিন পেতে পেতে তাদের সামনের বছর মাঝামাঝি ছাড়া হয়তোবা পাবে না। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একসাথে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিরক্ষা অনুশীলন এডক্স 2020-22। আকাশপথে বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা এবং দুর্বলতা খুঁজে বের করতেই এই অনুশীলনের আয়োজন করা হয়। আকাশপথে বৈমানিকদের বিভিন্ন রণকৌশল, যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রুর অবস্থান নির্ণয় এই আয়োজনের অংশ ছিল। অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনী জঙ্গি বিমান, পরিবহন বিমান, রেডার স্কোয়াড্রন ও মিসাইল ইউনিট অংশ নেয়। এই মহড়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের বর্ধিত সীমানায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়। পুঁজিবাজারে আইপিও আবেদনের নথিতে বানোয়াট তথ্য উপাত্ত সংযুক্ত করা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের পর এমন অপরাধে কমপক্ষে 12টি আইপিও আবেদন বাতিল হয়েছে। মিথ্যা তথ্যদাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকরা। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে তেমন তৎপর নয় এখনো। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের পর থেকেই পুঁজিবাজারে গতি ফিরেছে, বেড়েছে লেনদেন ও সূচক। পাশাপাশি শেয়ার সরবরাহ বাড়াতেও তৎপর নতুন কমিশন। ইতিমধ্যেই রবি ওয়ালটন লিমিটেড সহ 11টি নতুন আইপিও অনুমোদন পেয়েছে। এ সময় 12টি আবেদন বাতিলও হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক প্রতিবেদন ও স্থায়ী সম্পদের তথ্যে গরমিল, কোম্পানির আবেদনে আয়ের সঙ্গে কর ও ব্যাংক হিসেবের অসঙ্গতির মতো অনিয়ম ধরা পড়ে। এছাড়া অভিযোগ ওঠে কমিশনকে বিভ্রান্ত করতে হঠাৎ আয় বৃদ্ধিও দেখায় কিছু কোম্পানি। আইনজ্ঞরা বলছেন, আইপিও নথিতে এমন অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়া শাস্তিযোগ্য অপরাধ। রুল 16-এ বলা আছে যে কোনো ধরনের ফলস ইনফরমেশন, মিসলিডিং, ফ্রডুলেন্ট ইনফরমেশন যদি আইপিও অ্যাপ্লিকেশনে দিয়ে থাকে তাহলে তার বিচার হবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 অনুযায়ী। এবং সেজন্য এখানে যদি ফ্রড হয় তাহলে সেকশন 17 অ্যাপ্লাই হবে, যদি ফলস ইনফরমেশন দিয়ে থাকে সেকশন 18 অ্যাপ্লাই হবে। এসব অপরাধে শাস্তির আইনি তাগিদ থাকলেও নমনীয় থাকার ইঙ্গিত বিএসসির। আমরা যদি সেরকম গভীর কোনো সেখানে ব্যত্যয় আমি দেখে থাকি আইনের, অবশ্যই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেগুলো প্রমাণিত হচ্ছে বা আমরা প্রমাণ করতে পারছি তদন্তর মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত এইগুলো নিয়ে আমি একেবারে সুনির্দিষ্ট মন্তব্য করতে আগ্রহী না। বানোয়াট বা অতিরঞ্জিত তথ্যের উপর ভর করে কোনো কোম্পানি পুঁজিবাজারে এলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। তাই আইপিও প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকেও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে নারী পাচারকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অসামাজিক এবং অনৈতিক কাজের জন্য জোর করে নারীদের পাচার করার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এ সময় জানান, যশোর সীমান্ত দিয়ে মূলত এই চক্রটি নারীদের ভারতে পাচার করত। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
তদন্ত একটা মালাগাথার মতো চেইন, এখানে কার কী রোল ছিল এগুলাকে সন্নিবেশিত করতে হয়। তো এই যে নরসিং পাচারের ক্ষেত্রে যে আপনারা ব্যাপকভাবে মিডিয়া করেছেন এবং দেখেছেন কীভাবে চক্রগুলো কাজ করে, এইটা আজকে আমাদের মানে তদন্তে একটা পূর্ণাঙ্গ রূপ পেল এই লোকগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫১টির, আর অপরিবর্তিত ছিল ৫১টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৩২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,০০৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৭৯,৪৯,০০,০০০ টাকা। সূচক কিছুটা বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৪টির, আর বদলায়নি ৪২টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০,১০,০০,০০০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে খেলার খবর। অবশেষে ঘোষণা এলো, আপাতত হচ্ছে না বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, বিসিবি শ্রীলঙ্কাকে নতুন সূচি তৈরির অনুরোধ জানিয়েছে। মাঝে বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান জানিয়েছিলেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে সফর, তবে শেষ পর্যন্ত বিসিবি প্রধান জানালেন আপাতত হচ্ছে না টাইগারদের লঙ্কা সফর। পরিস্থিতি উন্নতি হলেই কেবল এ সফর হতে পারে। চোদ্দ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকলে তার ফিজিক্যাল তো পরে, মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগে। আমরা যেটা বলেছি ওরা বলেছে ওদের পক্ষে সম্ভব না। আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না, রিশিডিউল করার জন্য। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতির পিতার স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য, জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাধা অতিক্রম করে এগিয়ে চলার অঙ্গীকার। শেখ হাসিনা আছেন বলে অদম্য গতিতে এগুচ্ছে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা। অস্ত্র মামলায় রিজেন্ট শাহেদের যাবজ্জীবন, ভদ্রবেশী প্রতারকদের অনুকম্পা পাবার সুযোগ নেই, মন্তব্য আদালতের। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুল সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে, গ্রেফতার আরও ৩। টিকেটের জন্য আজও এয়ারলাইন্স অফিসের সামনে সৌদি প্রবাসীদের ভিড়, সড়কে অবস্থান, বিক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।